আমার থেকে স্বামীর অধিকার পাওয়ার আশা করলে ভুল করবে। আমি কখনোই তোমাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। কথাটা মাথায় রাখবে। আজকে আমাদের বাসর রাত প্রত্যয়। যেখানে আমার কাছে এই বিয়েরই কোনো মূল্য নেই, সেখানে বাসর? দেখো, আমার এসব ভালো লাগছে না। যাও এখান থেকে, আমি ঘুমাবো। বলেই প্রত্যয় নেহাকে ধাক্কা দেয় ব্যালকনির দিকে। নেহা ছিটকে গিয়ে ব্যালকনির গ্রিলে আঘাত পায়। প্রত্যয় সেদিকে খেয়াল না করে দরজাটা লাগিয়ে দেয়। নেহা ব্যালকনিতেই পড়ে থাকে। পুরো রাত তার সেখানেই কাটে। সকাল হতে না হতেই ওর স্বামী প্রত্যয় দরজাটা খুলে নেহার কাছে এসে বলে, এইসব ঘটনা যেন বাসার কেউ জানতে না পারে। সবার সাথে এমন ব্যবহার করবে যেন আমরা সব মেনে নিয়েছি। নেহা কিছু বলল না। প্রত্যয় বাইরে মানুষের আনাগোনা শুনতে পেয়ে নেহার মাথায় হাত দিয়ে বলে, ইস, কপালে কি হয়েছে? উফ। গ্রিলে ব্যথা পেয়েছো? আই অ্যাম সো সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি তুমি যে এইভাবে আঘাত পাবে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে চলে যাই নিচতলায়। বাসার সবাই এসে ভিড় জমায় আমাকে দেখে। আজ আমাদের বৌভাতের প্রোগ্রাম। আমার শাশুড়ি মা এসে বললেন, বৌমা, তোমার কপালে কি হয়েছে? কিভাবে মাথায় আঘাত পেলে? আমি চুপ করে বসে আছি দেখে প্রত্যয় হাসতে হাসতে এসে বলে, মা, ও কাল খাট থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে কপাল ফুলিয়েছে। প্রত্যয়ের মা ওকে ধমক দিয়ে বলেন, এটা কি কোনো হাসির কথা? আজ থেকে বৌমাকে ও পাশে শুতে দিবি, আর তুই এ পাশে শুবি। প্রত্যয়ের মিথ্যা কথা ওর সহজ সরল মা বিশ্বাস করে নেন। এরপর নেহাকে তাড়াতাড়ি নাস্তা এনে দিয়ে বলেন, এই নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু পরেই পার্লারের লোকজন তোমাকে সাজাতে চলে আসবে। নেহা কোনোরকম অল্প একটু খেয়ে নিল। একটু পরেই পার্লারের দুইটা মেয়ে চলে আসে নেহাকে সাজাতে। নেহার সাজ যখন পুরোপুরি কমপ্লিট তখন প্রত্যয় ওর ড্রেস নেওয়ার জন্য রুমে আসে। প্রত্যয় নেহার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল, এত সেজে কি হবে? আমার তো এতে কিছু যায় আসে না। তুমি সাজলেও যা, না সাজলেও তাই আমার কাছে। এই কথা বলেই প্রত্যয় রুম থেকে বেরিয়ে যায়। নেহা শুধু অবাক হয়ে ভাবতে থাকে প্রত্যয় কেন তার সাথে এরকম করছে। প্রত্যয়ের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে এসে নেহাকে দেখে যাচ্ছে আর প্রশংসাও করছে। এত বড় বাড়িটা আজ আলোকিত লাগছে, পরিপূর্ণ লাগছে ওর। নেহার শাশুড়িও অনেক খুশি তাদের প্রশংসায়। নেহার শ্বশুর এসে হঠাৎই করেই বলে উঠলেন, আমার বৌমাকে কিভাবে যে বসিয়ে রেখেছো? আমার বৌমা কি খেয়েছে? নেহার শাশুড়ি মা ধীর কণ্ঠে বললেন, ইস, ভুল হয়ে গেছে। পার্লারের সাজের চক্করে তো ওকে খাওয়ানোই হয়নি। প্রত্যয়ের বাবা এবার রেগে গিয়ে বলেন, প্রত্যয়, এই প্রত্যয়, প্রত্যয় যেন ঝড়ের গতিতে দৌড়ে আসলো। ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে বলল ও, জি বাবা। তোমার বিয়ে করা স্ত্রী এখনো খায়নি, এই খেয়াল আছে? স্ত্রীর খবর রাখা শিখো। এখন থেকে ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব, মনে থাকে যেন। প্রত্যয় মাথা নিচু করে উত্তর দিল। জি বাবা, মনে থাকবে। নেহা এতক্ষণে এইটুকু বুঝতে পারল প্রত্যয় ওর মা ওর প্রত্যয়ের বাবাকে অনেক ভয় পায়। নেহার শাশুড়ির মা খাবার এনে নেহাকে খাইয়ে দিতে শুরু করলেন। প্রত্যয় নেহার দিকে রাগী চোখে তাকিয়ে রইল, যেন কতদিনের শত্রুতা তাদের দুজনের। সন্ধ্যা প্রায় হতে চলল। নেহার বাসার লোকজনও খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন নেহাকে আর প্রত্যয়কে নিয়ে যাবেন তারা তাদের সাথে করে নেহাদের বাসায়। নেহার শাশুড়ি মা এসে প্রত্যয়কে তৈরি হতে বলায় প্রত্যয় রেগে উঠে বলল, আমি যাব না ওই বাসায়। যার বাসা তাকে যেতে বলো, সে যাক, আমি গিয়ে কি করব ওখানে? প্রত্যয়ের বাবা কথাটা শুনে সোফা থেকে উঠে আসলেন। এরপর ভ্রু কুচকে ওকে জিজ্ঞাসা করলো, প্রত্যয়, তুমি কি কিছু বললে? না বাবা, আমি রেডি হচ্ছি। ওই বাসায় নাকি যেতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও, তারা অপেক্ষা করছেন। আর ওখানে গিয়ে সবার সাথে সুন্দর আচরণ করবে, মনে থাকবে। জি আচ্ছা। এরপর নেহা আর প্রত্যয়ের বাবা মায়ের কাছে থেকে বিদায় নিয়ে নিহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নিহাদের বাসা এবং নিহার রুম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সবাই। তারা বাসায় যেতেই আশেপাশ থেকে অনেকেই তাদের দেখতে আসে। নিহার কাজিনরা এসে প্রত্যয়ের সাথে দুষ্টুমি করছে।
প্রত্যয় নিহাদের বাড়ির সবার সাথে বেশ ভালো ব্যবহারই করছে, এমনকি নিহার বাবা মায়ের সাথেও। শুধুমাত্র নিহাই যেন তার চরম শত্রু। নিহা বুঝতে পারছে না সে কি করেছে। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে নিহা আর প্রত্যয় রুমে যাবে। সেই মুহূর্তেই নিহার ছোট ভাই বোনেরা প্রত্যয়ের কাছে 5,000 টাকা দাবি করে বসে, না হলে নাকি রুমে ঢুকতে দিবে না। ওরা খুব কষ্ট করে নাকি রুম সাজিয়েছে। প্রত্যয় ভদ্র ছেলের মতো কোনো ঝামেলা ছাড়াই হাসতে হাসতে ওদের টাকা দিয়ে রুমে ঢুকে গেল। নিহা তো অবাক। ও ভেবেছিল এই ছেলে এখনই রাগ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় কিনা। না, ওকে নিহা বুঝতেই পারছে না। তারা দুজন রুমে ঢোকে, সবাই চলে যায়। নেহা খাটে গিয়ে বসতেই প্রত্যয় বলে, এই উঠো খাট থেকে, আজ এই খাট আমার। তুমি কেন এই খাটে বসছো? মানে? মানে আবার কি? আজ এই খাট আমার। হ্যাঁ, বললেই হলো। সারা জীবন থাকলাম আমি, উড়ে এসে জুড়ে বসতে চাইছে এখন আরেকজন। রুম আমার, খাট আমার, সব আমার। আমি বসবো, শুবো, যা খুশি তাই করব। এই বলে নিহা খাটে উঠে বসে পড়ল। প্রত্যয় ভ্রুকুচকে নিহার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি কই থাকবো? আপনি খাটের এক পাশে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি শুবো না তোমার সাথে। আমি আপনার বিয়ে করাবো, ভুলে গেলেন নাকি? কিসের বউ? আমি তো তোমায় বউ বলে মানি না, আর না কোনোদিন মানবো। কি বলছেন এইসব? যা শুনেছ ঠিকই শুনেছ। আমি তোমায় কোনোদিন আমার বউ বলে স্বীকৃতি দিতে পারবো না। আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই। তাহলে কেন মানতে পারবেন না? এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কয়েকটা দিন যাক, আমি তোমায় ডিভোর্স দিয়ে দিব। কয়টা দিন সময় দাও আমায়। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব আপনি? আমি চাই না এই বাসায় কোনো রকম সিন ক্রিয়েট করতে। প্লিজ চুপচাপ শুয়ে পড়ো। আর কয়েকটা দিন একটু আমার বউয়ের অভিনয় করে যাও, আমার বাবা মা যেন বুঝতে না পারেন। তারপর আমি তোমায় সময় মতো মুক্ত করে দিব আমার কাছে। এর চেয়ে বেশি কিছু আশা করো না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এখন তুমি খাটে শুয়ে মুখ ফিরিয়ে কান্না করবে। যাও করো, মনটা একটু হালকা হবে। আসলে তোমার কোনো দোষ নেই, দোষ আমারই। প্রত্যয়ের কথাগুলো বলে সোফায় বসার প্রস্তুতি নিচ্ছিল। তখনই নিয়া খাট থেকে নেমে এসে প্রত্যয়ের কলার চেপে ধরে বলল, এখন আপনি বলবেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন, তাই তো? আর তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, তাই না? আর আমিও কাঁদতে কাঁদতে তার হাতে আমার স্বামীকে তুলে দিব। এই যে মিস্টার, কান খুলে শোনো, আমি ওইসব মেয়েদের মতো না, ঠিক আছে? যে ন্যাকা কান্না কেঁদে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিব। আমি আমি আমার কোনো কিছুর ভাগ অন্য কাউকে দেই না। আর স্বামীর ভাগ দেব? অসম্ভব। প্রেম ভালোবাসা যা ছিল সব বিয়ের আগে ছিল। এখন থেকে আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ। খবরদার আর যদি ওই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখো, আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। কি করবে তুমি? ভয় দেখাও আমাকে। আমার এক কথা, তোমাকে আমি ডিভোর্স দিব কয়দিন পর। এটাই আমার শেষ কথা। তাহলে তুই আমারও শেষ কথা শুনে রাখ। আমি আর তোর মাঝে যে আসবে তাকে আমি কি করবে? পরেরটা পরেই দেখতে পাবি। এই ছেলে, তোর বয়স কত যে এত রাগ দেখাস? জানিস আমার বয়স কত? নাক টিপ দিলে এখনো দুধ বের হবে। আর আমাকে হুমকি দিচ্ছে ডিভোর্স দিবে, থাপড়িয়ে তোর গাল লাল করে দিব। তোমার সাহস তো কম না। আমাকে তুই তোকারি করো, আবার আমাকে মারার হুমকি দিচ্ছ। আমার সাহসের তুই দেখেছিস কি? তোর মতো ছেলেদের থাপড়িয়ে এই নিহা এত দূরে এসেছে। আর তুই তো আমার নিজের সম্পত্তি। তোকে কিভাবে ঠিক করতে হয় আমার ভালোই জানা আছে। প্রত্যেক কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর ফোনে একটা কল চলে আসে। ফোনে রিসিভ করতেই প্রত্যয় বলে, হ্যাঁ আমি এখনই আসছি। বলেই প্রত্যয় ফোন রেখে চলে যেতে নিবে। তখনই নিহা প্রত্যয়ের ফোনটা ওর হাত থেকে নিয়ে বলে, এত রাতে যাবে? দেখো আমার কাজ আছে, আমাকে যেতে হবে। এত রাতে কিসের কাজ? কোথাও যাবে না তুমি। আমি এই সময় তোমাকে কোথাও যেতে দিব না। ছাড়ো আমাকে। আর আগে ঠিক করো আমাকে কি বলে ডাকবে, আপনি, তুমি নাকি তুই। সেই পর্যন্ত আমি আমার কাজটা সেরে আসি। দেখি সরো। বলেই প্রত্যয় রেগে নিহার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। নিহা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি করবে ও এখন? নেহা যদি ওর পরিবারকে জানায় তাহলে তারা তো কষ্ট পাবে। নিয়া ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। ঘন্টাখানেক পর প্রত্যয় আবারও চলে আসে। তা দেখে নিহা জিজ্ঞাসা করল, কি ব্যাপার, ফিরে আসলে যে?
আমার কোনো বিষয়ে কথা বলবে না কখনো তুমি? কেন বলবো না? আমি তোমার স্ত্রী, আমার অধিকার আছে। আমি তোমায় সেই অধিকার দেইনি, তাই আমার কোনো ব্যাপারে কোনো রকম নাক গলাবে না। প্রত্যয় এই কথাগুলো বলেই খাটের এক পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। নিহা আর কিছু না বলেই শুয়ে পড়ল অন্য পাশে। সকাল হলো। নিহা উঠে ফ্রেশ হওয়ার আগেই দেখে প্রত্যয় তার আম্মুর সাথে গিয়ে গল্প করছে। নিহা বুঝতেই পারে না এই প্রত্যয়কে। রাতে তার সাথে কুস্তি, আবার তার পরিবারের সাথে কি সুন্দর দোস্তি। নিহার পরিবারের সবাই তো প্রত্যয়ের ব্যবহারে মুগ্ধ। তারা সবাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেয়। নাস্তা করে ব্যালকনিতে এসে দাঁড়ায় নিহা। হঠাৎই পেছন থেকে প্রত্যয় এসে বলে, জানো, তুমি অনেক লাকি। এমন একটা পরিবার পেয়েছো। এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার বাবা মা কত মিশুক। তোমার মায়ের সাথে তোমার বাবা কি সুন্দর আচরণ করেন, দুজনের কি সুন্দর ভাব। আর অন্যদিকে আমার বাবা মা একসাথে হাসতেও দেখিনি কোনোদিন আমি। কত লাকি তুমি। আজ তুমি যা বলছো, কোনো দিন যদি আমাদের সন্তানও ঠিক একই কথা বলে কাউকে, তাহলে কি তুমি খুশি হবে প্রত্যয়? প্রত্যয় কোনো কথা না বলে নিহার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে প্রত্যয় নিহাকে রেডি হতে বলে ওদের বাসায় যাওয়ার জন্য। একটু পর এসে যখন দেখলো নিহা এখনও রেডি হয়নি, তখন প্রত্যয় ভ্রু কুঁচকে বলল, কি হলো, এখনো রেডি হওনি তুমি? আমি যাব না। মানে কি? মানে তুমি বোঝো না? যেখানে তুমি আমাকে স্ত্রীর মর্যাদাই দিবে না, সেখানে গিয়ে আমি কি করব? তোমাকে তো বলেছি এখন না, কয়েকদিন পর একেবারে চলে এসো। এখন কোনো রকম ঝামেলা করো না, নইলে বাবা কি যে করবেন তা তোমার ধারণার বাইরে। হাউ ফানি প্রত্যয়! তুমি চাও আমি তোমার বাড়ির বউ হবার অভিনয় করে যাই? হ্যাঁ, অল্প কিছুদিন, তারপর আমি তোমায় মুক্তি দিয়ে দিব। নিহা কিছুটা রাগ দেখিয়ে প্রত্যয়ের দিকে এগিয়ে আঙুল উঁচিয়ে বলল, শুনুন মিস্টার প্রত্যয়, আমি যদি আজ তোমার বাসায় প্রবেশ করি, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তোমার জীবন থেকে সরব না। মাথায় রেখো কথাটা। এই বলে নিহা রেডি হয়ে নিল। এরপর সবাইকে বিদায় জানিয়ে চলে এলো প্রত্যয়ের বাসায়। পরের দিন থেকেই নিহার শাশুড়ি মা সংসার নিহার হাতে তুলে দিলেন আর বললেন, আজ থেকে এই পরিবার এবং সংসারের দায়িত্ব তোমার। নিহার শ্বশুর মশাইও ওকে বেশ ভালোবাসেন। বাইরে গেলেই কিছু না কিছু নিয়ে আসেন তার জন্য। কিন্তু তিনি যে খুব রাগী তা প্রত্যয় আর মাকে দেখলেই নিহা বোঝে। ওনাকে দেখলেই তারা দুজন যেন ভয়ে নিশ্চুপ হয়ে যায়। প্রত্যয় বাসায় থাকাকালীন প্রায়ই ফোনে কথা বলে নিহার আড়ালে গিয়ে। নিহা কয়েকবার না করলেও প্রত্যয় তার কোনো কথা শোনেনি। এরই মধ্যে নিহাওকে ইমপ্রেস করার জন্য প্রত্যয়ের মায়ের কাছ থেকে জেনে নেয় তার পছন্দের খাবার রান্না করে প্রতিদিন। এমনকি নিহা প্রায়ই সাজগোজ করে বসে থাকে, কিন্তু প্রত্যয় ওর দিকে ফিরেও তাকায় না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। নিহা তার চেষ্টায় বিফল হয়। তাই সিদ্ধান্ত নেয় সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রত্যয় তাকে নিয়ে ভালো থাকুক, যাকে সে ভালোবাসে। তাই একদিন সকালে নিহা বেডের পাশে এক টুকরো কাগজে কয়েকটি লাইন লিখে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু রাস্তায় যেতেই নিহার অ্যাক্সিডেন্ট হয়। নিহার রক্তাক্ত দেহের পাশ থেকে কেউ একজন প্রত্যয়ের নাম্বারে ফোন দেয়। প্রত্যয় সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে। হসপিটালে সপ্তাহখানেক কাটানোর পর প্রত্যয় আর তার পরিবার নিহাকে নিয়ে বাসায় আসে। এখনও ডান পায়ে বেশ সমস্যা হচ্ছে তার। ডাক্তার বলেছেন কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে, পায়ে ভর দেওয়া যাবে না। নিহা বাসায় আসার পর থেকেই ছেলেটার ব্যবহার অবাক হতে থাকে, কারণ প্রত্যয় নিজেই ওর খেয়াল রাখতে শুরু করে। তাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে ওর চুল বেঁধে দেওয়া, খাইয়ে দেওয়া, সময় মতো ওষুধ খাওয়ানো সবই প্রত্যয় করে। কিন্তু তবুও নিহার মনের শান্তির ছোঁয়া নেই, কারণ সব কিছুর পর রাতে প্রত্যয় তাকে বলে, এগুলো কিন্তু আমি মানবতার খাতিরে করছি, অন্য কিছু ভেবো না। নিহা প্রত্যয়ের কথা শুনে তার ছেলে সুরে বলে, আমি সুস্থ হলেই চলে যাব, চিন্তার কোনো কারণ নেই। 10 দিনের মাথায় নিহা পুরোপুরি সুস্থ হয়ে যায়। নিহার কেন জানি মনে হচ্ছে প্রত্যয়ের মনে এই কয়েকদিনে তার জন্য মায়া জন্মে গেছে। নিহা ছেলেটার চোখে মুখে নিজের জন্য মায়া দেখতে পায়। এরই মধ্যেই প্রত্যয়ের জন্মদিন। নিহার ওর শাশুড়ি মা মিলে সব কিছু প্ল্যান করে। প্রত্যয়ের পছন্দের কেক আনে, এমনকি পুরো বাড়ি ওর পছন্দ মতোই সাজানো হয়। প্রত্যয় ওর কয়েকজন ফ্রেন্ডদেরও দাওয়াত করেছিল, তারা সবাই এসে যায়। সবাই বেশ স্মার্ট। নিহা বারবার
লক্ষ্য করছে। প্রত্যয়ের একটা ফ্রেন্ড তমা ইচ্ছা করেই প্রত্যয়ের খুব কাছে কাছে থাকছে। তার মানে কি এই মেয়েটাই হচ্ছে প্রত্যয়ের প্রেমিকা? ওরা যখনই দুজন একত্র হয় নিহা গিয়ে তাদের মাঝে দাঁড়িয়ে যায়, কাছাকাছি এসে কথা বলার সুযোগও দেয় না। নিহার কেমন জানি অস্বস্তি হচ্ছে মেয়েটাকে প্রত্যয়ের পাশাপাশি দেখে। একটা পর্যায়ে তমা বিষয়টা বুঝতে পেরে বলেই ফেলল, এই মেয়ে, তুমি আমার আর প্রত্যয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছ কেন বারবার? নিহা তো রেগে মেগে আগুন। তার জিনিসে হাত বাড়াচ্ছে আবার তাকেই রাগ দেখাচ্ছে। নিহা দাঁত কটমট করে বলল, আমার বরের কাছে আমি আসবো না তো কে আসবে? সবাই ওখানে একসাথে মজা করছে আর আপনি আমার বরের সাথে এখানে চিপকে আছেন। কেমন মেয়ে আপনি? অন্যের স্বামীর গা ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? তুমি জানো আমি কে? না, জানি না, আর জানার ইচ্ছেও নেই। শুধু জানি এখন থেকে আপনি আমার বরের থেকে 4 হাত দূরে থাকবেন আর খাওয়া দাওয়া করে চুপচাপ চলে যাবেন। তোমার সাহস তো কম না। আমি তমা, প্রত্যয়ের গার্লফ্রেন্ড। তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? প্রত্যয়, তুমি কিছু বলবে না? নিহা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। যাও এখন এখান থেকে। কি? আমি চলে যাব? ওয়েট শয়তান বেডা, তোর বাপকে গিয়ে আমি তোর কুকর্মের কথা জানাচ্ছি। আজ আমি সব কিছু খুলে বলে দিব তাদের। যাচ্ছি। নেহা শোনো, শোনো শোনো, আমার আজকের এই দিনটা নষ্ট করে দিও না প্লিজ। আমি তোমার থেকে দূরে সরে দাঁড়াচ্ছি। তুমি যাও, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে এসো। আমি তোমার সাথে একটু কথা বলে আসছি। প্লিজ আমার আজকের দিনটা মাটি করে দিও না। আচ্ছা ঠিক আছে, শুধু আজ তোমার জন্মদিন বলে আমি কাউকে কিছু জানালাম না, কিন্তু ওকে তোমার থেকে দূরে যেতে বলো। আর এই যে বিল্লু রানী, তুমি আর কখনো ভুলেও আমার জামাইয়ের সাথে যোগাযোগ করবে না, নইলে আমি বাসায় সবাইকে জানিয়ে দেব। এই বলে নিহা প্রত্যয়ের জন্য জুস আনতে চলে যায়। জুস নিয়ে প্রত্যয়ের কাছে আসতেই নিহার পুরো শরীর কাঁপতে থাকে। হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে ও। অর্পণ, নিহার হাত থেকে গ্লাস পড়ে যেতে দেখে প্রত্যয় এগিয়ে আসে। নিহাকে হালকা একটু ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, নিহা, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? সরি, কিভাবে যেন হাত থেকে পড়ে গেল গ্লাসটা। আচ্ছা, সমস্যা নেই। এই দেখো কে এসেছে। আরে তাড়াতাড়ি এসো। এই দেখো, ও হচ্ছে অর্পণ, আমার একমাত্র ভাই, আমার খালাতো ভাই। যদিও আমার থেকে বড়, কিন্তু আমরা এসব মানি না। ও আমার বন্ধু, ভাই, সব কিছু। ও আমাদের বিয়েতে আসতে পারেনি বলে ওকে দেখনি তুমি? আজই দেশে এসেছে ও, তাও শুধুমাত্র আমার জন্মদিন বলে। কত বড় সারপ্রাইজ দিল আজ ও আমাকে। তোকে আর আমি কি সারপ্রাইজ দিলাম? তুই তো আমাকে তার চেয়ে বড় সারপ্রাইজ দিলি। আমি সারপ্রাইজ দিলাম? কি বলিস? আমি আবার তোকে কি সারপ্রাইজ দিলাম? না মানে, এই যে কত সুন্দর একটা বউ এনে সারপ্রাইজ দিলি। যাই হোক, পরিচিত হই আমরা তাহলে। হাই, আমি অর্পণ, প্রত্যয়ের ভাই। কথাটা বলে অর্পণ নিহার দিকে হাত বাড়িয়ে দিল। নিহা নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নিহা, প্রত্যয়ের স্ত্রী। তোমাকে আমি তুমি করেই বলবো নিহা, আর নাম ধরেই ডাকবো, কারণ তুমি আর আমি সমবয়সী। কি রে প্রত্যয়, তোর কোনো আপত্তি আছে নাকি? আরে না, কি বলিস? নিহা তো তোর সমবয়সী, তুই নাম ধরে ডাকিস? এত ফর্মালিটির দরকার নেই। এমন সময় নিহার শাশুড়ি মা এসে অর্পণকে দেখে জড়িয়ে ধরে বলেন, বাবা, তুই কখন এসেছিস? কবে এসেছিস দেশে? জানালিও না একটু। তোর মাও বলল না কিছু? তোর মাকে কত করে বললাম, আসলো না। কি যে বলো না খালামণি, যদি জানিয়ে আসতাম তাহলে কি সারপ্রাইজ দিতে পারতাম। আজই দেশে এসেছি আমি, আর এসেই তোমাদের এখানে মাকে তোমাদের জানাতে না করেছি। আর মার ব্যথাটা খুব বেড়েছে। আমিও বলেছিলাম আসতে, বলল তুই চলে যা, প্রত্যয়ের বিয়েতে আসতে পারিনি। জন্মদিনে তো আসাই লাগবে বলো, তাই চলে আসলাম। তবে খালামণি, প্রত্যয়ের বউকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। শুধু তোর না, আমাদের সবার পছন্দ হয়েছে। কি মিষ্টি বৌমা আমার। মা, আমি একটু ভেতরে যাচ্ছি, মাথাটা যেন কেমন করছে। এই কথা বলেই নিহা ওখান থেকে চলে আসে। এরপর রুমে গিয়ে বসে থাকে ও। কিছুক্ষণ পর প্রত্যয় এসে নিহাকে ডাকতে নিহা আটকে ওঠে। প্রত্যয় বিষয়টা খেয়াল করে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? না কিছু না তো, আমার আবার কি হবে? তাহলে ওখান থেকে চলে আসলে যে, আর এখন আবার আমি ডাকতেই কেমন কেঁপে উঠলে?
না এমনি, শাড়িটা কেমন যেন লাগছে। চলো, সবাই অপেক্ষা করছে, কেক কাটবো। নেহা কিছু না বলে প্রত্যয়ের পিছন পিছন যেতে লাগলো। নিচে এসে সবাই মিলে কেক কেটে আনন্দ করে পার্টি সমাপ্ত হয়। অতিথিরা সবাই চলে যায়, কিন্তু অর্পণের আর চোখে নিহার দিকে তাকানোটা নিহার একদমই ভালো লাগছে না। অসহ্য লাগছে ওর। অর্পণ কখন যাবে সেই অপেক্ষায় আছে নিহা। রাত অনেক হয়েছে। অর্পণ নেহা আর প্রত্যয়ের সামনে এসে বলে, আমি আজ তাহলে আসি। ওহো, এই যে তোমাদের জন্য গিফট, কাপল রিং এনেছিলাম দুজনের জন্য। দে দে, আমি পরিয়ে দিই। এই বলেই অর্পণ প্রত্যয়ের আঙুলে একটা আংটি পরিয়ে দেয়। প্রত্যয়কে পরিয়েই নিহার দিকে এগিয়ে আসে অর্পণ। হেসে হেসে বলে, দেখি নিহা, এদিকে এসো তো। নিহার ভীষণ বিরক্তি লাগছে, কিন্তু কিভাবে সেটা প্রকাশ করবে সে ভেবে পাচ্ছে না। সে হালকা হেসে বলে, আমার জন্য গিফট এনেছেন, নিতে তো হবেই। না নিলে মা আর আপনার ভাই আবার মন খারাপ করবে। আমার হাতে দিন, আমি নিজেই পরে নিব। অর্পণ চেয়েছিল নিজের হাতে নিহাকে আংটিটা পরিয়ে দেবে, কিন্তু নিহা সেই সুযোগ না দিয়ে আংটিটা হাতে নিয়ে নেয়। অর্পণের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু সময় চুপ থেকে নিহার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা খালামণি, আমি আজ তাহলে আসি। খালু আবার কোথায় গেল? খালুকে ডাকো, দেখা করে যাই। তুই এসেছিস আর আজ তোকে আমি যেতে দেব? আজ তোকে থাকতেই হবে। না খালামণি, মা অপেক্ষা করছে। আজ আসি। 2 দিন পর কাপড় চোপড় গুছিয়ে চলে আসবো লম্বা ছুটি কাটাতে, কেমন? সত্যি আসবি তো, নাকি আবার উড়াল দিবি? একদম সত্যি। আচ্ছা তাহলে যা। এরপর অর্পণ সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। নিহার রুমে গিয়ে কানের দুল, গলার হার খুলে ছুঁড়ে ছুঁড়ে খাটে ফেলতে থাকে। তখনই প্রত্যয় রুমে আসে। ওকে দেখে নিহা নিজেকে স্বাভাবিক করে নেয়। প্রত্যয় নিহার পেছনে দাঁড়িয়ে বলে, নিহা, বলো। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার জন্য এত সুন্দর করে সব আয়োজন করার জন্য। এটা আমার দায়িত্ব ছিল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা বলো, কেমন দেখলে তোমাকে? দারুণ না দেখতে? কত স্মার্ট বলো। সুন্দর। আর কিছু বলবে না? কি বলবো, অনেক সুন্দর। আমি তা বলিনি, আমি বললাম রাখছো না যে। একটু আগেও তো বললে আমি যেন ওর সাথে কোনো রকম যোগাযোগ না রাখি, আর এখন নিজের মুখে সুন্দরও বলছো। কারো মনের ওপর তো আর জোর করা যায় না প্রত্যয়। তুমি নিজে থেকে যোগাযোগ বন্ধ না করলে কি আমি জোর করে বন্ধ করাতে পারবো? তাও ঠিক। আচ্ছা, তোমরা দুজন দুজনকে এতই যখন ভালোবাসো, তাহলে বিয়ে করলে না কেন? আমাকে কেন বিয়ে করলে? আমার জীবনটা কেন নষ্ট করলে? এখন তো ঠিকই আমাকে ডিভোর্স দিয়ে নিজেরা এক হবে। আমার কি হবে ভেবে দেখেছো? একবার আমি ভেবেছি এতদিনে তোমার আমার প্রতি মায়া জন্মে গেছে। তুমি তোমার অতীত পেছনে ফেলে আমাকে নিয়ে ভাবছো, কিন্তু আমার ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। আজকের পর আমি আর তোমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। তুমি মুক্ত প্রত্যয়। কবে ডিভোর্স দিতে চাও জানাবে, আমি পেপারে সাইন করে দিব। কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাও, যদি তোমার বিয়েতে মত নাই থাকে তাহলে কেন করলে আমাকে বিয়ে? প্রত্যয় কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিহা খাটের উপরে শুয়ে পড়ে কাঁদতে থাকে। জীবন আসলে এমনই, কারোর জন্য যেটা আনন্দের, তো কারোর জন্য সেটাই আবার ভীষণ কষ্টের। এরপর আরও 2 দিন কেটে যায়। প্রত্যয় আজ দুপুরে খিচুড়ি খেতে চেয়েছে বলে নিহা এক মনে খিচুড়ি রান্না করছে। হঠাৎ করেই কিচেন রুমে কেউ একজন এসে নিহাকে বলে, বাহ, খিচুড়ি রান্না হচ্ছে। কতদিন হয় এই মজার খিচুড়ি খাই না। আচ্ছা, শুটকি ভর্তাটা বানাবে না? নিহা পেছনে ঘুরে অর্পণকে দেখে চমকে যায়। অর্পণ তার মতো বকবক করেই যাচ্ছে। নিহা কিছুটা বিরক্তি নিয়ে বলে, অর্পণ, আপনি কেন এখানে এসেছেন? চলে যান এখান থেকে। কেন? আমি থাকলে কি সমস্যা? অর্পণ, আপনি কি যাবেন নাকি আমি চলে যাব? গিয়ে দেখো পারলে। এই কথা বলা মাত্র নিহা চলে যেতে থাকে। তখনই অর্পণ নিহার হাতটা টেনে ধরে কিচেনের দেওয়ালের সাথে শক্ত করে ধরে। নিহা রাগ দেখিয়ে বলে, কি করছেন আপনি? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু সবাইকে ডাকবো। ডাকো তো দেখি, চিল্লাও, জোরে জোরে চিল্লাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বলো। অর্পণ, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি কোথায় ছাড়লাম? ছাড়িয়েছো তো তুমি। দুনিয়ায় আর কোনো ছেলে পাওনি? আমার ছোট ভাইটাকেই কেন বিয়ে করতে হলো নিহা? তোমার ভাইকে জিজ্ঞেস করো কেন তোমার ভাই আমাকে বিয়ে করেছে। অর্পণ, হাত ছাড়ো আমার, কেউ দেখে ফেলবে। বৌমা, বৌমা, কোথায় তুমি? জি মা। অর্পণ, মা আসছে, ছাড়ো আমাকে। খিচুড়ি হয়েছে বৌমা? প্রত্যয় এসে গেছে। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে।
কি রে অর্পণ, তুই এখানে কেন? খালামণি, খিচুড়ির ঘ্রাণে রান্নাঘরে চলে এসেছি। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দেখো। বৌমার হাতের খিচুড়ি অনেক মজা, খেয়ে দেখিস আজ। হ্যাঁ খালামণি, অনেক মজা। তুই কিভাবে জানলি? ইয়ে মানে, এই তো খিচুড়ির ঘ্রাণেই তো বোঝা যাচ্ছে। সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হয়। সেদিন অর্পণ থেকে যায় প্রত্যয়ের বাসায়, কিছুদিন নাকি থাকবে এখানে। রাতে ছাদে দাঁড়িয়ে নিহা আকাশ দেখছে আর ভাবছে আগামীকাল তাকে নিজের বাসায় যেতে হবে কিছু একটা বলে, যেভাবেই হোক। অর্পণ এখানে থাকা মানে প্রতিনিয়ত তার শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকা। ও যেদিন চলে যাবে এখান থেকে সেই দিনই এই বাসায় ফিরে আসবে ও। আবার ভাবছে সে আসলেই কি আর না আসলেই বা কি, যার জন্য তার এই বাড়িতে থাকা, তার কাছেই তো ওর কোনো দাম নেই। শুধু পড়ে আছে তার পরিবার আর প্রত্যয়ের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। যাই হোক, সকালে ওকে এই বাসা ছাড়তেই হবে, নাহলে অর্পণ কখন কি কাণ্ড করে বসে তার ঠিক নেই। চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে। নিয়ে ভাবতে থাকে নিজের অতীতের কথা। ওয়াও, খিচুড়ি তাও আমার জন্য। তাই তো বলি, আজ আসতে তো দেরি হচ্ছে কেন? খিচুড়ি রান্না করার জন্যই দেরি হয়েছে, তাই না? জি জনাব, জি। উফ, তোমার হাতের খিচুড়ি আর শুটকি মাছ ভর্তা কি যে দারুণ লাগে আমার। তাই না? তাই। কোনোদিন তোমাকে ভুলে গেলেও তোমার খিচুড়ি আর শুটকি ভর্তার কথা কোনোদিনও ভুলবো না আমি। অর্পণ, আরে আরে, মুখ গোমড়া করে ফেললে যে। আমি ফান করেছি গাধি, ফানও বোঝো না? তোমাকে ভুলবো কি করে আমি? এখন তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতন খাইয়ে দাও তো আমায়। নাও হা করো। হঠাৎ করেই কয়েক সেকেন্ডের মধ্যে ভাবনায় নিজের অতীতকে সামনে দেখতে পাচ্ছিল নিহা। বাস্তবে ফিরতেই হঠাৎ কে যেন পেছন থেকে তার হাত। নিহা পেছনে না তাকিয়েই অর্পণ ভেবে রাগ দেখিয়ে বলে, অর্পণ ছাড়ো বলছি, ছাড়ো আমায়। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কথাগুলো বলতে বলতে পিছনে তাকাতেই নিহার বুক কেঁপে ওঠে। সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আমি অর্পণ না নিহা, আমি প্রত্যয়। নিহা কি বলবে ভেবে পাচ্ছে না। সে আমতা আমতা করে বলে, না আসলে হয়েছে কি, তোমার কেন মনে হলো আমি অর্পণ? ঠিক বুঝলাম না আমি। আর এভাবে ছাদের দিকে আগাচ্ছিলে, আর একটু হলেই তো পড়ে যেতে। খেয়াল নেই নাকি ছাদে যে রেলিং নেই? না আসলে হয়েছে কি, কি হয়েছে? কিরে, তোরা এখানে? প্রত্যয়, তোকেই তো খুঁজছিলাম আমি। আর নিহা, তুমি এখনো এইখানেই আছো? তখন না বলে গেলাম রাত করে ছাদে থাকতে হয় না, ভূত আসে ভূত। ওহ, এই কথা তাহলে। কিছুক্ষণ আগে তুই আমার বউকে ভূতের ভয় দেখিয়ে গিয়েছিস, আর এখন আমি আশায় ও ভেবেছে তুই এসেছিস। তাই তো বলি, ও তোর নাম ধরে ধমকের সুরে কথা কেন বলছে? সরি ভাই, চল এবার নিচে যাই। নিহা অর্পণের ব্যবহারে অবাক হয়েছে বারবার। এই ছেলে আসলে কি করতে চাইছে? প্রত্যয়ের হাত থেকে এভাবে তাকে বাঁচালো কেন? নিহা চায় না তার আর অর্পণের বিষয়টা এই বাসার কেউ জানুক। তাকে যে করেই হোক নিজের বাসায় চলে যেতে হবে। পরদিন সকাল হতেই নিহা তার শাশুড়ি মাকে বলে সে কয়েকদিনের জন্য বাবার বাড়ি গিয়ে ঘুরে আসতে চায়। সবার সাথে দেখা করতে ইচ্ছা করছে ওর। নিহার শাশুড়ি মা একটু মন খারাপ করেই বলেন, অর্পণ আসলো আর তুমি চলে যাবে বৌমা? ও মন খারাপ করবে তো। তাছাড়া প্রত্যয় তো সারাদিনই কাজে ব্যস্ত থাকে। ও একা একা কি করবে? ওর কি ভালো লাগবে? তুমি থাকলে তবু একটু কথাবার্তা বলতে পারবে। কোনো সমস্যা নেই খালামণি, আমিও নিহাদের বাসায় চলে যেতে চাই। প্রত্যয় চলে যাবে রাতে ওর কাজ শেষ করেই। আমারও বেড়ানো হলো, আর নিহারও ওর বাবা মাকে দেখে আসা হলো। কি নিহা, নিবে না আমাকে তোমাদের বাসায়? যার জন্য পালাতে চাচ্ছি সেই তো সাথে যেতে চাচ্ছে। কি করব আমি এখন? নেবে না কেন? বৌমা, অর্পণ তোমার সাথে বেড়াতে গেলে কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। নিহা যেন বিষ হজম করছে কিন্তু কিছু বলতে পারছে না। শেষে বাধ্য হয়ে হালকা হেসে বলল ও, না না, সমস্যা কিসের, চলুন সবাই যাই। মা, আপনি আর বাবাও তাহলে চলুন। না মা, তোমরা ঘুরে আসো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা মা, আপনারা সাবধানে থাকবেন, বাবার খেয়াল রাখবেন। এরপর প্রত্যয় নিহা আর অর্পণ নিহার বাসায় চলে আসে। নিহার বাবা মা বোন সবাই খুশি ওদের দেখে। নিহার ছোট বোন রাফাতও সবার সামনেই অর্পণকে দেখে নিহাকে ইশারায় বলা শুরু করে। আপু, অর্পণ। নিহা তাড়াতাড়ি গিয়ে রাফার মুখ চেপে ধরে বলে, চুপ চুপ। আসসালামু আলাইকুম, আমি অর্পণ, প্রত্যয়ের কাজিন।
না বলে চলে আসলাম বেড়াতে। খুব ভালো করেছো বাবা, আমরা খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আম্মু? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো ভালো। আব্বু কোথায়? হাই রাফা, কি অবস্থা? তোমার আব্বু একটু বাজারে গিয়েছেন। এই তো দুলাভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নিহা যা, ওদেরকে নিয়ে ভিতরে যা। রাফা, তোর আব্বুকে ফোন দিয়ে বল নিহা এসেছে। আর আয়, আমার সাথে আয়, নাস্তা দিবি ওদের। নিহা প্রত্যয় আর অর্পণকে নিয়ে ভেতরে যায়। কিছুক্ষণ পর রাফা সবার জন্য নাস্তা নিয়ে আসে। নিহার আব্বু রাফার ফোন পেয়ে তাদের জন্য বাজার করে আনেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অর্পণ নিহাকে বলে। চলো, তোমাদের গ্রাম ঘুরে দেখাবে আমায়। নিহা প্রত্যয়ের দিকে তাকাতেই প্রত্যয় অলসতা করে বলে। যাও, তুমি ওকে একটু ঘুরিয়ে দেখিয়ে আসো। আমি একটু রেস্ট নেই, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাই একটু। নিহা কি করবে ভেবে পাচ্ছে না। শেষে একটা বুদ্ধি বের করে ও। আমারও শরীরটা তেমন একটা ভালো লাগছে না। রাফা, এই রাফা, এদিকে আয় তো। নিহার ডাক শুনে রাফা ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে বলে। হ্যাঁ আপু, বলো। তোর অর্পণ ভাইকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। আচ্ছা আপু, যাচ্ছি। অর্পণ ফেঁসে যায়। সে নিহার দিকে ভ্রু কুচকে তাকায়, কিন্তু প্রত্যয়ের সামনে আর কিছু বলতে পারে না। এরপর রাফা অর্পণকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে প্রত্যয় নিহাকে বলে। তুমিও যেতে, একটু ঘুরে আসতে ওদের সাথে, ভালো লাগতো তোমার। আমার কি ভালো লাগতো আর কি ভালো লাগতো না তা নিয়ে তোমার না ভাবলেও চলবে। আর তুমি সবার সামনে এমন ভাব ধরে থাকো কেন? সবার সামনে বোঝাও যে খুব ভালো স্বামী, তুমি খুব ভালো রেখেছো আমায়। এত অভিনয় কেন সবার সামনে? আমার বাবা মা বোন চাচা চাচি সবাই ভাবে তুমি খুব ভালো রেখেছো তাদের মেয়েকে। তোমার এই সহজ সরল আন্তরিক ব্যবহারের আড়ালে যে লুকিয়ে আছে অন্য কিছু, তা কে জানে বলো? কি নিখুঁত অভিনয় তোমার। তোমাকে দেখে কে বুঝবে যে এইসব অভিনয় করছো? আসলে সত্যি তো এটাই, আমাদের মাঝে সম্পর্কটা আছে মাত্র কয়েকদিনের জন্য। আর এটাকে আদৌ কোনো সম্পর্ক বলা যায় কিনা আমার জানা নেই। এরপর তো তুমি আর তমা তোমাদের সুখী পরিবার, আমার পরিবারের কি হবে বুঝতে পারছো? প্রত্যয় সব শুনেও কোনো জবাব দিল না। তা দেখে নিহার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে আবারও বলল। কি হলো, চুপ করে আছো যে? আজ এতগুলো কথা বললাম, একটা কথারও যে জবাব দিলে না। তুমি আসলে কি করতে চাইছো প্রত্যয়? সময় হলেই তোমার সব প্রশ্নের জবাব পেয়ে যাবে, শুধু অপেক্ষা করো। এই বলে প্রত্যয় ঘুমানোর জন্য শুয়ে পড়ে। অপরদিকে অর্পণ আর রাফা ঘুরতে ঘুরতে নিহাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাগান আছে, সেখানে যায়। এখানে নিহা আর অর্পণ প্রায় যেত। রাফা অর্পণকে উদ্দেশ্য করে বলে। আপনাকে আর কি ঘুরে দেখাবো আমি? আপনি তো সবই চিনেন আমাদের এলাকার, বরং আমার চেয়ে বেশি চিনেন। যাই হোক, একটা কথা জানার ছিল। জানার থাকলে কৌতূহল দমিয়ে রেখে লাভ কি? বলো, কি জানতে চাও? কেন করলেন আমার আপুর সাথে এমন প্রতারণা? রাফার প্রশ্নের জবাবে অর্পণ চুপ করে আছে। তা দেখে রাফার যেন সাহস আরও বেড়ে গেল। সে একটু জোর গলায় জিজ্ঞাসা করলো। কি হলো, উত্তর দিন। আমার আপু তো আপনাকে সত্যিকারে ভালোবেসেছিল, আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আর আপনি কি না আমার আপুর সাথে এমন বিশ্বাসঘাতকতা করলেন? আপনি জানেন আমার আপু 2টা মাস কারোর সাথে কথা বলেনি, দিন রাত একা ঘরে নিজেকে বন্দি করে রাখতো, শুধুমাত্র আপনার বেইমানের কারণে। আপনার নতুন প্রেমিকা কি এমন দিয়েছিল যা আমার আপু আপনাকে দিতে পারেনি? আমার আপু কি আপনার সেই নতুন প্রেমিকার চেয়ে কম ভালোবাসতো আপনাকে? কিভাবে আপনি আমার আপুর হাত মাঝ রাস্তায় ছেড়ে অন্যের হাত ধরেছেন? আমার আপু দিন রাত পাগলের মতো কান্না করেছে, জানেন? আমার বাসার সবাই জেনেছে আমার আপু একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু কেউ জানে না সেই বেইমানটা আপনি। আসলে কি জানেন, আপনি আমার আপুর ভালোবাসার যোগ্যই ছিলেন না কোনোদিন। যাই হোক, অনেক কথা বললাম। জীবনে আমার আপুর অনেক ক্ষতি তো করেছেন, এখন দয়া করে একটা উপকার করুন। আপনি কখনো প্রত্যয় ভাইয়ার পরিবারের কাউকে জানতে দিয়েন না যে আপনি আপুর পূর্ব পরিচিত, আর আপুর থেকে দূরে দূরে থাকবেন। রাফার কথা শুনে অর্পণ কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর শয়তানি একটা হাসি দিয়ে বলল। আর আমি যদি বলি আমি তোমার আপুকে খুব শীঘ্রই আমার করে নেব, তখন কি বলবে? আপনি কি মজা করছেন? আমার আপু এখন প্রত্যয় ভাইয়ের স্ত্রী। পৃথিবীর কারোর সাধ্য নেই আপুকে প্রত্যয় ভাইয়ের থেকে কেড়ে নেওয়ার। আর যদি তোমার প্রত্যয় ভাইয়া আমাকে দিয়ে দেয় তখন? আপনার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? আপনাকে কি পাগলা গারোতে দিয়ে আসতে হবে? না মিস রাফা, আমাকে পাগলা গারোতে দিতে হবে না।
বরং তুমি আমার থেকে আজ একটা সত্যি জেনে নাও, যা শুনে তুমি পাগলাগারদে চলে যেতে পারো বোনের দুঃখের দুঃখী হয়ে। এই যে এত প্রত্যয় ভাইয়া করছো না, ও না তোমার দুলাভাই। তোমার এই দুলাভাইও অন্য এক মেয়েকে ভালোবাসে, আর তাই তো সে তোমার বোনের সাথে এক বিছানায় অবধি থাকে না। আমি তাদের কথা নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। ক্লিয়ার? বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞাসা করে দেখো। অর্পণের কথা শুনে রাফা যেন আকাশ থেকে পড়ল। সে স্বপ্নেও কল্পনা করেনি এসব। তাহলে কি তার আপু সুখে নেই? রাফা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি বলছেন এসব? জি, যা শুনেছ ঠিক শুনেছ। সো আমাকে দুলাভাই ডাকার প্রস্তুতি নাও। না রাফা, কোনোদিনও না। আর মিস্টার অর্পণ, আমি যদি ঘরের কোণে ডিভোর্সি হয়েও বসে থাকি, তবু আপনাকে আমি কোনোদিনও বিয়ে করব না। কথাটা আপনি মাথায় রাখবেন। আমি এখানে এসেছি আপনাকে বলতে যে আপনি দয়া করে আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আমি চাই না আপনার আর আমার কথা আমার শ্বশুরবাড়ির কেউ জানুক। হঠাৎই পেছন থেকে কথাগুলো বলতে বলতেই নিহা অর্পণ আর রাফার দিকে এগিয়ে আসে। অর্পণ নিহার দিকে তাকিয়ে বলে, কিসের শ্বশুরবাড়ি নিহা, যেখানে প্রত্যয় তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে এখনো কি আমাকে ক্ষমা করা যায় না? আমি তো চেয়েছিলাম দেশে ফিরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসব, বাসার সবাইকে রাজি করাবো, আর সাথে তোমাকেও। আমি তোমার জন্যই দেশের বাইরে পাড়ি জমিয়েছি, যাতে তোমার বাসার মানুষ বলতে না পারে ছেলে বেকার। কিন্তু আমি আসার আগেই তুমি কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। 2 বছরে এত কিছু চেঞ্জ হয়ে যাবে আমার জানা ছিল না। যাই হোক, আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। এখন সব ভুলে আমাকে একটা সুযোগ দাও। আমি আর কোনোদিন তোমায় কষ্ট দেব না। আমি সেদিন আড়াল থেকে তোমার আর প্রত্যয়ের কথা শুনে ফেলেছি। ও অন্য কাউকে ভালোবাসে, তাই তোমাকে সে স্ত্রীর স্বীকৃতি কখনোই দেবে না। তাই সব ভুলে চলো আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি। আমি খালামণি খালুকে সব বুঝিয়ে বলবো। আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার। প্লিজ না করো না। রাফা দুজনের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। নিহার গা জ্বলে যাচ্ছে অর্পণের কথা শুনে। সে রাগ দেখিয়ে বলল, কেন? কই আছে তোমার সেই প্রেমিকা যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে? তাকে কেন বিয়ে করছো না? দেখো নিহা, আমি দেশের বাইরে যাবার আগেই ফিল করেছি আসলে আমি ওকে না তোমাকেই ভালোবাসি। ও সৌন্দর্যের মোহে পড়ে গিয়েছিলাম আমি। কয়েক মাসের জন্য ওর মোহে ডুবেছিলাম ঠিকই, কিন্তু সত্যিকারের ভালো আমি তোমাকেই বেসেছি। তা আমি ওর সাথে সম্পর্কে যাবার কয়েক মাস পরেই বুঝতে পারি। তাছাড়া ওর সাথে আমার কিছুই মিলতো না, আর না ও আমাকে বুঝতো। আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি তখন। তাই বাইরে চলে গিয়েছিলাম, আর ভেবেছিলাম দেশে এসেই তোমাকে সব খুলে বলবো। যেহেতু তোমার বাবা সবসময় চেয়েছেন তোমার পড়াশোনা শেষ হলে তোমাকে বিয়ে দেবেন, তাই আমি কখনো চিন্তা করিনি তোমার এর মধ্যে কখনোই বিয়ে হয়ে যাবে। যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন আমার কথা শোনো, চলো আমরা আমাদের জীবন নতুন করে সাজাই, যেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো কান্না। ফিরিয়ে দিও না আমাকে। আমি চাই তোমাকে সুখী করতে, সারা জীবন তোমার সাথে থাকতে। ওদিকে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে যখন ঘুম আসছিল না, তখন প্রত্যয় বাইরে এসে নিহাকে খুঁজতে থাকে। নিহার মা প্রত্যয়কে বলেন নিহা বাগানে গেছে। প্রত্যয় সেখানে গিয়ে দেখে নিহা অর্পণ বেশ জোরে জোরে কিছু নিয়ে তর্ক করছে। তখন প্রত্যয় দাঁড়িয়ে শোনার চেষ্টা করে বিষয়টা। অর্পণ নিজের কথা কথা করতেই প্রত্যয় সেখানে গিয়ে উপস্থিত। এরপর নিহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ও। নিহা চলো বাসায় যাব। প্রত্যয় দেখে অর্পণের হাত পা কেমন কাঁপতে থাকে। প্রত্যয় চোখ মুখ কালো করে অর্পণের দিকে তাকিয়েছে। তা দেখে অর্পণ বলে, প্রত্যয়, আমার কথা শোনো। ভাই, ভুল বুঝিস না আমায়। আমি তোকে সব খুলে বলছি, তুই আমার কথা শোন। বাসায় গিয়ে সব কথা হবে, এখানে না। নিহা চলো গিয়ে তৈরি হবে, আমরা আজই আমাদের বাসায় ফিরে যাব। কিন্তু দুলাভাই। রাফা আজ না, অন্যদিন এসে থাকবো। বাসায় কাউকে কিছু বলো না। রাফা কিছু না বলে ইশারায় হ্যাঁ সূচক সম্মতি জানালো। এরপর তারা বাসায় ফিরে গিয়ে নিহার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে প্রত্যয়দের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অর্পণ গাড়িতে বসে প্রত্যয়কে কিছু বলতে চাইলে প্রত্যয় বলে, বাসায় গিয়ে সব শুনবো, চুপচাপ বাসায় চলো। তারা
তিনজনেই চুপচাপ গাড়িতে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। নেহা মনে মনে ভাবছে এখন কি হবে। প্রত্যয় পাগলের মতো ড্রাইভ করছে, অর্পণ কয়েকবার না করলেও প্রত্যয় নিজের মতো চালিয়ে যাচ্ছে। হঠাৎই সামনে থেকে আসা একটা ট্রাকের সাথে তাদের গাড়িটা ধাক্কা খায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকজন জড়ো হতে থাকে। ওই অ্যাক্সিডেন্টের 3 দিন পর নিহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। জ্ঞান ফেরার সাথে সাথে নিহা পাশে থাকা নার্সকে জিজ্ঞাসা করে, মিস্টার, আমার সাথে যে আর দুজন ছিল তারা কেমন আছে? তারা কোথায়? আপনি উত্তেজিত হবেন না, সবাই ঠিক আছে। আপনার আত্মীয় স্বজন বাহিরে আছেন, আমি তাদের ডেকে নিয়ে আসছি। নার্স বাইরে গিয়ে নিহার আম্মু, আব্বু এবং ডাক্তারকে ডেকে আনেন। নিহার বাবা মাকে দেখেই কান্না করতে শুরু করেন। ডাক্তার এসে চেক করে যায়। নিহা কথা বলার চেষ্টা করছে দেখে তার মাকে পাশে বসে বলেন, কোনো কথা বলিস না আর চিন্তাও করিস না। প্রত্যয় আর পূর্ব দুজনই ভালো আছে। প্রত্যয় সারা রাত হসপিটালে ছিল, তোর জ্ঞান ফিরে নাকি সে অপেক্ষায়। একটু আগে আমি জোর করে ওদেরকে বাসায় পাঠিয়েছি, রেস্ট নিয়ে দুপুরে আসবে। আমি ফোন দিয়েছি, একটু পরে চলে আসবে। মিনিট বিশেকে সবাই নিহার সাথে টুকটাক কথা বলার পর ডাক্তার এসে সবাইকে বের করে দেয়। এরপর নিহাকে স্যালাইন লাগিয়ে দিয়ে ওর পরিবারের সবাইকে বলে, টেনশনের কোনো কারণ নেই, পেশেন্ট এখন আল্লাহর রহমতে ভালো আছেন। সবাই একটু নিশ্চিন্ত হলো। নেহার বাবা মা অনেকক্ষণ ধরে বাইরে বসে আছে। নেহার শ্বশুর শাশুড়ি ততক্ষণে চলে এসেছেন। নার্স এসে জানালো নেহা ওর মাকে ডাকছে। নেহার মা দৌড়ে ভিতরে যান। তখন নেহা তাকে বলে, আম্মু, রাফা কই? রাফাকে একটু আসতে বলো। নিহার মা বাইরে গিয়ে রাফাকে বলেন কথাটা। রাফার সাথে সাথে অর্পণ আর নিহার শাশুড়ি ভিতরে যান। নিহা কিছু বলতে গিয়েও যেন পারল না। সবাই কিছুক্ষণ বসে চলে গেল। বিকালে রাফা আর অর্পণ আবারও আসে। নিহা মনে মনে ভাবতে থাকে, সবাই আসছে, কিন্তু প্রত্যয় কেন এখনো আমাকে দেখতে আসলো না? নিহা এবার আর চুপ থাকতে পারল না। সে রাফাকে জিজ্ঞাসা করলো, প্রত্যয় এলো না যে? ওকে এখনো জানানো হয়নি তোমার জ্ঞান ফিরেছে। ও বাসায় গিয়েছে, একটু ঘুমিয়েছে। 3টা দিন শরীরটা ক্ষতবিক্ষত হয়ে এখানে পড়েছিল। কখন তোমার জ্ঞান ফিরবে? নিজের গায়ে যে ক্ষত সেদিকে ওর কোনো খেয়ালই ছিল না। পাগলের মতন কান্না করেছিল তোমার জন্য, যা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আজ তোমার আব্বু আম্মু জোর করে বাসায় পাঠিয়েছেন। নিহা নিজেও অর্পণের কথা শুনে অবাক হচ্ছিল। যেই ছেলেটার মনে তার জন্য কোনো জায়গা নেই, সেই ছেলেটাই 3টা দিন তার জন্য হসপিটালে ছিল। এসব ভাবতে না ভাবতেই প্রত্যয় এসে হাজির। নিহা এক নতুন প্রত্যয়কে আবিষ্কার করলো। চোখ মুখ কালো বর্ণ ধারণ করেছে ও। দেখে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল সে। নিহা ছলছল চোখে তাকিয়ে আছে। প্রত্যয় দৌড়ে নিহার পেটের কাছে এসে ওর হাত ধরে কান্না করে দেয়। নিহা আরেক দফা অবাক হলো। সে প্রত্যয়ের এই রূপ কখনো দেখেনি। নিহাকে চুপ থাকতে দেখে প্রত্যয় কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে তোমার, তাই না? খুব দ্রুত তুমি সুস্থ হয়ে যাবে, দেখে নিও। কিচ্ছু হবে না তোমার। নিহা প্রত্যয়ের এমন বাচ্চামো দেখে মুচকি হাসল। এই ছেলেটা তাকে নিয়ে এত সিরিয়াস কবে থেকে হলো? নিহা মুচকি হেসে প্রত্যয়ের হাতের উপরে নিজের হাত রেখে বলল, প্রত্যয়, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। সামান্য একটু মাথায় আঘাত পেয়েছি, সেরে যাবে। নিহা, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্রত্যয়ের এমন কাণ্ডে নিহা সহ বাকি দুজন অবাক। রাফা, অর্পণ একে অপরের দিকে তাকাচ্ছে বারবার। নিহা ভ্রু কুচকে বলল, আমাকে ভালোবাসলে তোমার সাথে কি? তমা শুধু আমার ফ্রেন্ড, ও আমার প্রেমিকা না। ওই দিনও যা করেছে সব আমার কথাই করেছে। মানে কি বলতে চাইছো? আজ তোমায় আমি সব কিছু বলে দিতে চাই নিহা। তোমাকে হারানোর কষ্ট আমি বুঝে গেছি। আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না, এমনকি অর্পণের জন্যও না। নিহা উঠে বসার চেষ্টা করলো। রাফা এগিয়ে এসে ওকে ধরে ওঠালো। নিহা আশ্বাস হয়ে বসে বলল, ওয়েট ওয়েট প্রত্যয়, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমার হেয়ালি একদম পছন্দ না, প্লিজ যা বলার ক্লিয়ারলি বলো। আমি জানি আমার কথাগুলো শুনে হয়তো তুমি রাগ করবে, কিন্তু সত্যিটা হলো আমি এতদিন তোমার সাথে যা করেছি সব অভিনয় ছিল। তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি। তোমাদের এলাকায় ঘুরতে গিয়ে একদিন তোমাকে দেখে আমার ভালো লেগে যায়। মনে মনে তোমাকে আমি পছন্দ করে ফেলি, কিন্তু না জানি তোমার নাম আর না জানি তোমার সম্পর্কে কিছু।
সিদ্ধান্ত নেই পরে আবার গিয়ে তোমাকে খুঁজে বের করব। কিন্তু হঠাৎ একদিন বাবা বাসায় এসে মাকে ডেকে বলেন আমার জন্য তিনি তার এক বন্ধুর মেয়েকে পছন্দ করেছেন এবং তিনি চান তার বন্ধুর মেয়ের সাথেই আমার বিয়ে হোক। তাই আমি আর মা যেন পরের দিন রেডি থাকি। আর তুমি তো জানোই বাবা রাগী মানুষ, তার কথার উপর মা আর আমি কোনো কথা বলতে পারি না। মাকে আমি তোমার কথা বললাম, মা বললেন মেয়েকে চিনিস না জানিস না, কিভাবে কি হবে? তাছাড়া তুই জানিস তোর বাবা কেমন, তার সাথে কাল না গেলে উপায় নেই। আর মেয়ে দেখতে গেলে যে বিয়ে হয়ে যাবে এমন তো না। চল যাই, গিয়ে পছন্দ না হলে দুজন মিলে বলবো পছন্দ হয়নি, তাহলেই তো হলো। মায়ের কথায় রাজি হয়ে গেলাম, চলে গেলাম তোমাদের বাসায়। আর যখন তোমাকে নিয়ে আসলো আমাদের সামনে, আমি তো তখন যেন আকাশের চাঁদ পেয়ে গেলাম। আমার খুশি আর দেখে কে, মাকে বললাম মেয়ে পছন্দ হয়ে গেছে আমার, এই মেয়েই সেই মেয়ে। মাও খুশিতে বাবাকে বললেন বিয়ের তারিখ পাকা করে ফেলতে, যদি মেয়ের বাড়ির কারো আপত্তি না থাকে। তোমার বাড়ির সবাই বিয়েতে রাজি হয়ে গেলেন, আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। নিহা জানো, আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত প্ল্যান ছিল। ভেবেছিলাম বিয়ের 2 দিন পরই তোমাকে নিয়ে হানিমুনে চলে যাব। কত খুশি ছিলাম, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বিয়ের দিন আসলাম তোমাদের বাসায়, কবুলও পড়লাম। কিন্তু তখনই আমার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যখন আমার মামাতো ভাই সিফাত তোমাকে দেখে বলল, প্রত্যয়, এটা কি করলি? কি করব মানে? বিয়ে করেছি। আরে ভাই, বিয়ে তো করলি, কিন্তু তোর বউকে জানিস? জানবো না কেন? আমার বউয়ের নাম নিহা। আরে বেটা, তোর বউ তো অর্পণ ভাইয়ার গার্লফ্রেন্ড। মেয়েটা তোর থেকে বয়সে বড়। অর্পণ ভাইয়া যদি জানে। কি বলিস? পাগল হয়েছিস নাকি তুই? অর্পণের গার্লফ্রেন্ড মানে? ও আমাকে বলেছিল ওর গার্লফ্রেন্ডের কথা, কিন্তু কখনো দেখিনি। আরে ভাই, ও কাউকে ওর প্রেমিকাকে দেখাতো না, বলতো বিয়ের সময় একবারে দেখাবো। কিন্তু একদিন ওরা আমাদের এলাকায় ঘুরতে যায়, ঘোরার সময় আমি ওদের দেখে ফেলি। সেদিনই আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তুই কি শিওর নিহাই অর্পণের গার্লফ্রেন্ড? আরে ভাই, আমি শিওর। আমি নিজে অর্পণ ভাইয়ের সাথে এই মেয়েকে ঘুরতে দেখেছি। তুই জানো, ওর কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তুমি তো জানোই আমাদের বিয়েটা কত তাড়াতাড়ি হয়। অর্পণ জানতো বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে, কিন্তু নামটাও জিজ্ঞেস করেনি। আর আমি নিজে থেকে বলিনি। আমাদের বিয়ে হয়ে যাবার পর আমরা যখন আমাদের বাসায় আসি তখন ভেবেছিলাম তোমাকে জিজ্ঞেস করব অর্পণের কথা, কিন্তু তোমাকে এমনভাবে ঘিরে বসেছিল যে আমি সুযোগটাই পাইনি। আর ওইদিকে তো আমার বুকের ভেতর তুফান হচ্ছিল। এটা আমি কি করলাম? রাতে অর্পণ আমাকে ফোন দিতেই আমি ভয় পেয়ে যাই। অর্পণ বলে, কিরে নতুন জামাই, কি করিস? আমি তো বউ নিয়ে বাসায় ফিরলাম, এবার তোর পালা। আরে বাদ দে আমার কথা, আজ তোদের দিন, তোরা এনজয় কর। কি এনজয় করব? সবাই আমার বউকে ঘিরে বসে আছে, আমি ফ্রি আছি। তুই বল, আচ্ছা তোর গার্লফ্রেন্ডের কি খবর? আর বলিস না, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। তুই তো জানিস আমি ওকে ভালোবাসতাম, কিন্তু পরে আমি কিভাবে যেন রিমির সৌন্দর্যের মোহে পড়ে যাই, রিমির সাথে রিলেশনে চলে যাই। রিমি? ওই যে তোদের পাশের বাড়ির মেয়েটা? হুম, রিমি আরও একসাথে পড়াশোনা করত। একদিন ও সব জেনে যায়, তাই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। বেচারিকে আমি অনেক কষ্ট দিয়েছি। ও আমাকে পাগলের মতন ভালোবাসত, কিন্তু পরে বুঝলাম আমি শুধুমাত্র রিমির রূপে পাগল হয়েছিলাম। আমার সত্যিকারের ভালোবাসা রিমি না। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না রে ভাই। আমি দেশে এসেই ওকে বিয়ে করব, ওর বাসায় প্রস্তাব দেব। আমি ওর জন্যই দেশের বাইরে এসেছি জানিস, যাতে ওর পরিবার রাজি হয়। ও আমার সাথে অভিমান করে আছে জানি, কিন্তু ওর পরিবারকে মানিয়েও ওকে রাজি করিয়ে ফেলবো, দেখিস। ও আমাকে ঠিকই ক্ষমা করে দেবে। আমি ওকে ছাড়া ভালো থাকবো না ভাই। ওকে বিয়ে করতে না পারলে একেবারে বিদেশের মাটিতে চলে যাব, দেশেই আসবো না আর। আর দেশে এসে যদি দেখিস ওর বিয়ে হয়ে গেছে তখন কি করবি? হলেও ওকে নিয়ে আসবো। ওর বর তোকে আনতে দিবে? দরকার হলে ওর বরকে খুন করে নিয়ে আসবো। আর যদি না আসতে চাই তাহলে ওর সামনেই নিজেই মরে যাব। ও শুধু আমার, আর কারো না। এই কথা বলে অর্পণ কান্নায় ভেঙে পড়ে। আমি আর ওকে কিছুই বলতে পারিনি, তাই আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নেই তোমার সাথে খারাপ আচরণ করব। আর তোমাকে বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি। বাবার চাপে তোমাকে আমার বিয়ে করতে হয়েছে, আর আমি সফল হয়েছিলাম আমার পরিকল্পনায়। তুমি সব কিছু বিশ্বাসও করে নিয়েছিলে। আর
অ্যাক্সিডেন্টের দিন তো আমার প্ল্যান মতো সব হয়েই যাচ্ছিল। আমি তোমাদের সব কথা শুনে ফেলার ভান করে রাগ দেখিয়ে ভেবেছিলাম তোমাদের এই সুযোগে মিলিয়ে দিব। আর তুমি জানবে আমি তোমার জন্য তোমাকে ছাড়লাম। আমি সবসময় চেয়েছি তুমি আমাকে ভুল বুঝো আর অর্পণকে মেনে নাও, তোমরা এক হয়ে যাও। নিহা বোকার মতো হাঁ করে অর্পণার প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় কথা থামাতেই নিহা প্রত্যয়ের কলার চেপে ধরে। প্রত্যয় সেটা দেখে মুচকি হাসে। নিহা রাগ দেখিয়ে বলে, তাহলে বিয়ের পরের দিন রাতে আমাদের বাসায় থাকাকালীন কে ফোন করেছিল তোমাকে? আর ফোন পাওয়া মাত্রই তুমি চলে গিয়েছিলে কেন? সেদিন তমা ফোন দিয়েছিল, আমি শিখিয়ে রেখেছিলাম ও যেন আমাকে ফোন দেয়। আমি সেদিন কোথাও যাইনি, তোমাদের বাসার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ভেতরে চলে আসি। খুব ভালো অভিনয় জানো তুমি। খেলার পুতুল মনে করেছো তোমরা দুই ভাই বোন আমাকে? তা এখন বলো কি চাও তুমি? ডিভোর্স চাও? হ্যাঁ সেটাই তো, অসুবিধা নেই, ডিভোর্স দিয়ে দিব। প্রত্যয় নিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিহা ছাড়ানোর চেষ্টা করলেও প্রত্যয় আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিহা, আমার আর কিছু চাই না, আমার শুধু তোমাকে প্রয়োজন। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে তোমার করে নাও। অর্পণ এসে প্রত্যয়কে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, তোর মনটা অনেক বড় ভাই। তুই ছোট হয়েও আমার জন্য যে স্যাক্রিফাইস করতে চেয়েছিস সেটা আমি কখনোই ভুলবো না ভাই। আর আমি এই 3 দিনে বুঝে গেছি তুই নিহাকে কতটা ভালোবাসিস। তোর মতন ভালো ওকে কেউ বাসতে পারবে না। ওকে কখনো কষ্ট দিস না। আজ থেকে নিহা শুধু তোরই, শুধু তোর। আর নিহা, তুমি আমাকে মাফ করে দিও। সুখী হও তোমরা। আমি আসছি। এই কথা বলে অর্পণ বেরিয়ে যায়। রাফাও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত নিজের জায়গা ত্যাগ করে। নিহা মুখ কালো করে বসে আছে। তা দেখে প্রত্যয় অসহায় কণ্ঠে বলে, নিহা, কিছু বলবে না? চুপ করে থাকবে? কিছু তো বলো। নিহা নিজের মুখের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, যাও দিলাম এবারের মতো ক্ষমা করে। আমার সারা জীবনের জন্য তোমায় প্রয়োজন থাকবে, আমার হয়ে সারা জীবন। প্রত্যয় নিহার দুহাত ধরে বলে, থাকবো। কোনোদিন ছেড়ে যাবে না তো? কোনোদিন না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমাকে ছেড়ে দিলি কেন? জড়িয়ে ধরে রাখতে কি কষ্ট হচ্ছিল? নিহার কথায় প্রত্যয় প্রশান্তির একটা হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরে। নিহাও অবশেষে খুঁজে পায় তার শান্তির ঠিকানা। তাদের ভালোবাসা চলতে থাকুক এভাবেই। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।